ওকে। সো আজকে তড়িৎ রসায়নের থার্ড লেকচার, এবং এর আগে আমরা ফ্যারাডের সূত্র শিখছিলাম। এরপরে মুভের বা বিভিন্ন পরিবাহিতা সম্পর্কে আমরা শিখছিলাম, এবং ফ্যারাডের সূত্রে বেশ কিছু ম্যাথও আমাদের হয়েছে। তো আজকে ওগুলো ম্যাথ, আরো কিছু ম্যাথ আমাদের বাকি আছে, ওগুলো করবো, প্লাস নেক্সট টপিক গুলো দেখবো। So এই চ্যাপ্টার সহজ আছে মোটামুটি। তো এগুলা একদম সাথে সাথে সবগুলো শেষ করে রাখবা, প্লাস সৃজনশীল ক খ এমসিকিউ এগুলো কিন্তু হবে। ওকে, শুরু করি। হ্যাঁ, এখন এই দুইটা ম্যাথ যদিও হোমওয়ার্ক দেয়া ছিল, তারপর আমি সলভ করে দিই। ওকে, এখন বলছে এখানে ক্রোমিয়াম সালফেট। এখন যেহেতু এখানে থ্রি দেওয়া, সো এইটা দ্বারা যাবে তোমার ক্রোমিয়ামের যোজনী হচ্ছে তিন। ওকে, এত দ্রবণে এত এম্পিয়ার, কিন্তু তো এখানে আই এর মান দেওয়া 0.04 এম্পিয়ার, 1 আওয়ার। তাহলে টাইম কি? 1 আওয়ার, তাহলে এটা হচ্ছে 36 সেকেন্ড। প্রবাহিত করার ফলে ক্যাথোডে এত গ্রাম ক্রোমিয়াম জমা হয়, তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 0.075 গ্রাম। এখন বলছে ক্রোমিয়াম আয়নের চার্জ কত। এই ম্যাথটা আমাদের পূর্ববর্তী অনেকগুলো ম্যাথ ডিফারেন্ট। পূর্ববর্তী ম্যাথ গুলোতে আমাদের সরাসরি সময় বের করতে বলতো, না হলে কারেন্টের পরিমাণ বের করতে বলতো, বা কত গ্রাম পদার্থ জমা হবে সেটা বের করতে বলতো। বাট তার এখানে আমাদের আয়নের চার্জটাই বের করতে বলছে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটা সূত্র তো, এটা যেটা মেন সূত্র আমরা দিতাম, যেটা দুই যে ভাই। তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র, যেটা আপনি ইউজ করতে, যেটা এটি। ওকে, এখন এখানে এখানে কি করো, জেড হচ্ছে এখানে তড়িৎ রাসায়নিক, এটা কি বলে, এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা তো আমরা ওই দিন শিখেছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করতে হয়, এইটা আমরা কিন্তু শিখছিলাম। ওকে, তো এখন আমাদের এখানে সবগুলো দেওয়া, 0.275 ডাব্লিউ এর মান দেওয়া, জেড এর মান দেওয়া, আই দেওয়া কত, 0.0422, টি এর মান 36 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখানে জেড এর মান এখানে বের করি 0.0275। পয়েন্ট জিরো টু তাহলে আমাদের জেড এর মান আসবে 1.81 ইন্টু 10 ইনভার্স। ওকে, সো এর একক কি? এর একক হচ্ছে গ্রাম পার কুলম্ব, এবং এককটা কই থেকে আসে এটাও আমরা শিখলাম, ডাব্লিউ জেড কিউ থেকে। জেড সমান হবে ডাব্লিউ ডিভাইড পি কিউ, গ্রাম পার কুলম্ব। আমরা এখান থেকে একটাও বের করা একটু শিখছিলাম ওই দিন। ওকে, এখন এখন জেড আমরা পাইলাম। তো জেড থেকে এখন আমরা আবার এটা কিভাবে বের করতে পারবো, যে এখানে কত চার্জ এটার ছিল। এখন এটার কত চার্জ ছিল এর চেয়ে এখন এটা তুমি দুই ভাবে বের করতে পারবো। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো। এখন এই এইখানে আমাদের কিউ এর মান কিন্তু আমরা চাইলেই বের করতে পারবো। আচ্ছা, এখানে জেড দ্বারা আমরা কিভাবে বের করতে পারবো ওইটা বুঝাইতেছি। এখন আরেকটা যেটা ওয়ে, এটা মানে সবচেয়ে সহজ আর কি। কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, এটা আমরা জানি। সো এইখানে তোমার কিউ এর মান আই কত, আই হচ্ছে 0.0422 ইন্টু টি এর মান হচ্ছে 36। তাহলে এটা হচ্ছে 151.92 কুলম্ব। তো এখন তুমি এটা ফ্যারাডেতে নিয়ে যাও, 96,500 দ্বারা ভাগ করে। সো এটাকে আমি যদি ফ্যারাডেতে নিয়ে যাই, তাহলে 574 ইন্টু 10 ইনভার্স 3 ফ্যারাড। এখন এটা আমার ফ্যারাডেতে নিয়ে গিয়ে লাভ কি হচ্ছে? লাভ আছে, এটা যদি বুঝতে পারছো আশা করি। কারণ এখন এই যে এইখানে
ধরো যে এটার আমাদের যে ক্রোমিয়াম, এইটার চার্জ ছিল এন। তাহলে এইখান থেকে ক্রোমিয়াম যে ধাতুটা উৎপন্ন করতে, মানে 1 মোল থেকে এর 1 মোল উৎপন্ন করতে এখানে তোমার কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? অবশ্যই এন ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। এটা আমরা ওই দিন কিন্তু পড়ছিলাম। যেমন অ্যালুমিনিয়ামের চার্জ যেহেতু 3, এইখান থেকে অ্যালুমিনিয়াম নিয়ে আসতে 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, সো এখানে বিদ্যুৎ লাগবে 3 ফ্যারাডে। So, এখন এইখানে এর কত ফ্যারাডে বিদ্যুৎ লাগতেছে ওইটার মাধ্যমে আমরা কিন্তু এখানে অবশ্যই এন এর মানটা জানতে পারবো যে চার্জ আসলে কত। ওকে, সো এখন এখানে এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে ক্রোমিয়ামের যেহেতু তোমার কত গ্রাম আছে, ডাব্লিউ এর মান, এই জিনিসটা একটু বুঝো একটু ভালোভাবে। ডাব্লিউ এর মান দেওয়া এত, এত গ্রাম। তো এইখান থেকে আমরা অবশ্যই এর মোল সংখ্যাটা বের করতে পারবো এর আণবিক ভর দ্বারা ভাগ করে। মোল সংখ্যা আমরা যদি বের করি তাহলে এটা ডিভাইড বাই এর আণবিক ভর, এবং ক্রোমিয়ামের আণবিক ভর এটা তো বুঝতে থাকতে হবে। এটা হচ্ছে 52.0275 ডিভাইড বাই 52। ওকে, তাহলে এটা হচ্ছে 5.288 ইন্টু 10^4, এত মোল। ওকে, তাহলে এখানে তোমার সঞ্চিত হয়েছে এত মোল। তো এখন আমরা যদি এটা একটু রৈখিক নিয়মে যাই তাহলে এইখানে আছে 5.288 ইন্টু 10^4 মোল ক্রোমিয়াম সঞ্চিত করতে বিদ্যুৎ লাগে কত ফ্যারাড, এই যে তোমার কিউ এর মানটা। এটা তুমি বাকি জিনিসগুলো বাংলায় লিখে দিও, আমি আর লিখলাম না, যে এত ফ্যারাড বিদ্যুৎ লাগে। ওকে, তাহলে তাহলে আমাদের এক মোল 1 মোল সঞ্চিত করার জন্য যত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, আচ্ছা এটা আমি বের করি 1 মোল। এখন আমাদের কেন দরকার এটা বলতেছি। সো 1 মোল সঞ্চিত করার জন্য লাগবে 574 এত ফ্যারাড ডিভাইড বাই এইটা 0.5288 ইন্টু 10^, হ্যাঁ। সো উপরে হচ্ছে 1.57। এটা কি আমাদের কি এখানে এত হলো, এটা থেকে এত ফ্যারাড। ওকে, সো এত ফেরার 1 মোলের জন্য আমরা রাখতেছে 10^, ঠিক আছে। আচ্ছা, সরি সরি ধরো, আমি তো এইখানে 1.574 ইন্টু 10^3 হবে, এটা তো দেই নেই, এই জন্য ম্যাথ করতেছি। So, এইখানে তো 10^3 হবে একটা, আর এইখানেও হবে সেই 10^3, তাহলে ডিভাইড বাই হচ্ছে। So, এখন এখানে যে অ্যান্সারটা আসবে, এটা আসে 2.976 এত ফ্যারাড লাগে। সো 1 মোল পদার্থ সঞ্চিত করার জন্য এত ফ্যারাডে বিদ্যুৎ লাগে। সো আমরা তো আহ, এর আগের ক্লাস থেকে তো এইটাই শিখছি যে আমাদের 1 মোল পদার্থ সঞ্চিত করার জন্য যত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে ওইটাই তো তার চার্জ। মানে এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগছে, কেন? কারণ অ্যালুমিনিয়াম ত্রিযুজি, মানে ওর চার্জ 3। এইখানে 2.976 ফ্যারাডে বিদ্যুৎ লাগতেছে 1 মোল সঞ্চিত করার জন্য, মানে হচ্ছে এর চার্জ 2.976। এটা আশা করি বুঝছো। বাট 2.976 তো কারো চার্জ বা যোজনী হইতে পারে না। সো আমরা এটাকে প্রায় 3 লিখি।
সো এটার চার্জ হচ্ছে 3। সো এইখানে আমাদের ডাব্লু, এইটা এখানে আমরা জেড দিয়ে এই তুল্য ভরের কনসেপ্ট ব্যবহার করে এটা করতে পারবো। ওইটা তুমি নিজে ট্রাই করিও, বাট ওইটা মনে না রাখলেও চলবে। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে থিওরিটিক্যাল, তো এটা একটু চিন্তা করতে হয় যে এটা আসলে কিভাবে আসলো। এটা আশা করি বুঝছো এই ম্যাথটা। সো এর চার্জ হবে 3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দিই। ওই ম্যাথটা এখানে করি। ওকে। সো এর পরেরটা এইখানে খেয়াল করো। পরেরটা হচ্ছে 2 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ সিরিজ সংযোগে সিলভার নাইট্রেট, কপার সালফেট এবং ক্রোমিয়াম সালফেট দ্রবণে তড়িৎ চালনা করা হলো। সঞ্চিত ধাতুর পরিমাণ নির্ণয় করতে বলছে। সবগুলোর আণবিক ভর দেওয়া, এখানে যতগুলার ভর দেওয়া আছে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবো। ওকে। সো এখন এইখানে খেয়াল করো, সিলভার নাইট্রেটের ক্ষেত্রে সিলভার নাইট্রেট, ওকে। সো 2 এম্পিয়ার বিদ্যুৎ এত কপার সালফেট দ্রবণে। এখন এইটা ডাব্লিউ এর মান বের করার দুইটা নিয়ম শিখেছিলাম। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র দিয়ে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইডি, বাট ওইখানে জেড এর মান আবার বের করার জন্য কি করতে হয় এটাও কিন্তু ওই দিন শিখাইছিলাম। ওকে। এখন তুমি ডিরেক্ট জেড এর মান বের করে করতে পারো, অথবা তুমি থিওরি দিয়েও করতে পারো। এখন এখন থিওরি দিয়ে আমরা এটা কিভাবে এটা করব। আগে এইখানে আমরা কিউ এর মানটা বের করে নিব। সো কিউ এর মান আসবে 2 এম্পিয়ার ইন্টু ইন্টু সময়। সময় কত? 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড, মানে এটা হচ্ছে 36 × 72 এত কুলম্ব। এখন আমরা যদি এটাকে ফ্যারাডেতে নেই, এটাকে 72 96,500 দ্বারা যদি গুণ দেই, তাহলে এটা আসবে আমাদের 0.0746 এত ফ্যারাড। ওকে, বাট সিলভারের এইখানে তোমার যোজনী কত? এটা প্লাস, এটা মাইনাস, তো এর এর যোজনী হচ্ছে তোমার 1। তাহলে এটা তো এখানে বুঝাই যাইতেছে যে এর এক মোল এর 1 মোলের জন্য বিদ্যুৎ লাগবে 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ এই যে পরিচালনা করলে এর সঞ্চিত হবে 1 মোল। এগুলো অবশ্যই এইভাবে লেখা যাবে না, কিন্তু এগুলো বাংলা ভাষায় লিখবে যে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনার ফলে সিলভার জমা হবে 1 মোল। তাহলে এখন আমাদের এখানে বিদ্যুৎ আছে কত? এত ফ্যারাডের ফলে 0.0746 মোলই তো জমা হবে। সো এখন মোল সংখ্যাকে এখন আমরা যদি আণবিক ভর দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা ডাব্লিউ এর মানটা পেয়ে যাবো। সো এটা হচ্ছে 108 দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে এটা আসে 8.05 এত গ্রাম। সেইটা আসে 8.05 এত গ্রাম। ওকে। আর এখন এরপরে কপার এবং ক্রোমিয়ামেরটা আশা করি পারবা। এই যে কপার সালফেটের ক্ষেত্রে এর যোজনী হচ্ছে 2। তাহলে সেম ভাবে এর 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে কার জন্য? 1 মোলের জন্য। তোমার কপারের ক্ষেত্রে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে 1 মোলের জন্য। তাহলে এখানে বিদ্যুৎ আছে কত? এখন এইখানে তোমার বিদ্যুৎ আছে 0.0746 ফ্যারাড। তাহলে এটা হবে 1/2 ইন্টু 0.0746। এগুলো ঐকিক নিয়ম আশা করি পারবা। আর এইখানে কি বাংলা লেখা লিখতে হবে এটা আশা করি বুঝছো এখন। আহ, তাহলে এটা কত? 0.0746 ডিভাইড 2। তাহলে এটা আসে 0.0373 মোল। সো এখন তুমি চাইলে এইখান থেকে ডাব্লিউ এর মানটা এইখান থেকে তো বের করা যাবে। সো এর ডাব্লিউ হবে, এর যেটা মোল সংখ্যা 0.0373 আসে, ইন্টু ইন্টু হচ্ছে যে এটার ভর কত দেওয়া? 63 ইন্টু 63। সো এটা হবে 2.3499। সো
আমরা এটাকে 2.35ও লিখতে পারি। কারেন্ট চলে গেছে। আচ্ছা, মাঝখানে সম্ভবত একটু উটকাইছে, কারণ এখনই কারেন্ট চলে গেছে তো। সো এখন আশা করি যে শোনা যাচ্ছে আবার। ওকে, সো এটা হবে 2.35 গ্রাম। সো এখন এইভাবে তুমি বাকিটা তুমি ক্রোমিয়াম সালফেটটা বের করতে পারবা। এখন আরেকটা নিয়ম তো শিখেছিলাম, জেড এর মান বের করে তড়িৎ রাসায়নিক কিছু তুল্যাঙ্ক বের করে ওইটা দিয়েও তুমি এগুলা ট্রাই করে দেখবা যে একই অ্যান্সার আসে কিনা, এবং তুমি পরীক্ষার খাতায় যে কোনো একটা করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এখন এরপরে আমাদের কিছু অনুশীলনীর ম্যাথ আছে। এগুলাও ইম্পর্টেন্ট, এগুলো আমরা যদি দেখি তবে এখানে ম্যাক্সিমাম ম্যাথই তোমার হোমওয়ার্ক থাকবে এখানে। ওকে, সো আমরা 9 নম্বরটা যদি সলভ করি, এখানে বলছে নিকেল নাইট্রেটের দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে 5 এম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো। অ্যানোডে কি পরিমাণ নিকেল জমা হবে? সো এখন এখানে তো বোঝাই যাইতেছে এটা নিকেল নাইট্রেট। সো এখানে নিকেলের যোজনী হচ্ছে +2 আর এটা আছে -2। ওকে, সো তাহলে নিকেল, এই এই রিয়াকশনটা কিন্তু অবশ্যই সব প্রশ্নেই দেখাইতে হবে যে এখানে যেহেতু 2 মোল ইলেকট্রন লাগতেছে, সো তাহলে 1 মোল নিকেল জমা করার জন্য বিদ্যুৎ প্রয়োজন। তাহলে 1 মোল নিকেল জমা করার জন্য সেটা বিদ্যুৎ করার জন্য বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে 2 ফ্যারাড। ওকে, সো এখন এইখানে তুমি কিউ এর মানটা তাহলে বের করো। কিউ এর মান হচ্ছে আই, যেটা 5 এম্পিয়ার দেওয়া, 30 মিনিট মানে 30 × 60 সেকেন্ড। ওকে, সো এটা এটা আসে কত, 5 × 30 × 60, 9,000। এইটা হচ্ছে এত এত কুলম। সো এখন এটাকে ফ্যারাডেতে নিয়ে যাও, 96,500 দ্বারা যদি ভাগ করো, এটা আসবে 0.09326 এত ফ্যারাড। এরপরে ডিরেক্ট যাবা ঐকিক নিয়মে। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ এই পরিচালনা করলে, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করলে নিকেল জমা হবে কত মোল? 1 মোল। এখন আমাদের এখানে যতটুকু বিদ্যুৎ আছে, 0.09326 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করলে এটা হবে 1/2 ইন্টু 0.9326 এত মোল। সো এটার অ্যান্সার আসবে, এটা ÷ 2। সো এটা আসে 0.0466, এটা আসে 0.0466 এত মোল। সো এখন এইখান থেকে ডাব্লিউ এর মানটা তো বের করতে তো পারবাই, অতএব ডাব্লিউ সমান হবে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর। সো মোল সংখ্যা ইন্টু এটার ভর কত দেওয়া, 58.7। এগুলো কিন্তু মুখস্থ রাখবো, এই যে ম্যাথ করার সময় যতগুলা এখানে পরমাণু আসতেছে সবগুলো আণবিক ভর অবশ্যই মুখস্থ থাকতে হবে। ইন্টু 58.7, এটা দিলে আসে কত, 2.737 এত গ্রাম। ওকে, সো অ্যান্সার মিলছে আশা করি। হ্যাঁ, অ্যান্সার মিলছে। ওকে, এর পরেরটা বলছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের গলিত মিশ্রণে এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে? ওকে, তো এখন এইখানে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের
সংকেত তো এইটা। আর হচ্ছে এখানে হচ্ছে ক্রায়োলাইট। তো ক্রায়োলাইটের এটা সংকেত কি? দাঁড়াও, এটা সংকেত আমিও যদিও জানি না। এটা এটা দেখে বলতেছি। ক্রায়োলাইটের Na3Al F6, Na3Al F6। সো এটা হচ্ছে তোমার ক্রায়োলাইটের সংকেত। সো এখন এদের মিশ্রণে অ্যালুমিনিয়াম তোমার তৈরি হবে। সো এখন এদের বিক্রিয়া তো তোমার জানার দরকার নেই। তোমার এখানে প্রশ্ন করছে যে কত গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। সো এখন যদি তুমি অ্যালুমিনিয়াম ধাতু পাইতে চাও, সো এটা তোমার কই থেকে আসবে? এটা অবশ্যই আসবে অ্যালুমিনিয়াম 3+ থেকে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী সবসময় 3+। সো এইখানে তুমি জাস্ট এইটুক রিয়াকশন দেখাই দিলেই তোমার হচ্ছে। সো এইখান থেকে তো দেখা যাইতেছে যে 1 মোল অ্যালুমিনিয়াম জমা করার জন্য বিদ্যুৎ প্রয়োজন। এটা কত? 3 ফ্যারাড। আমরা তো এটা জানি আগে থেকেই। ওকে, তাহলে উম, এখন এইখানে কি বলছে, এত এম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা যাবত। ওকে, সো এখন এখানে কিউ এর মানটা বের করো। সো কিউ এর মান হবে 1 × 10⁵ এম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা, 8 × 3600। তাহলে এইটা একবারে আসে 2.88 × 10⁻⁹ কত, 9। হুম, এটা হচ্ছে তোমার 10⁹ কুলম। বাট এখন পরীক্ষার খাতায় তো ডিরেক্ট এইভাবে করা যাবে না। মানে এই যে তুমি কিউ এর মানটা ডিরেক্ট যে ক্যালকুলেটরে বের করবা, তা না। 2 পয়েন্ট, এখন পরীক্ষার খাতায় অবশ্যই তোমার অ্যান্সার একটু একটু বড় করে দেখানোর জন্য তুমি এখানে লিখবা যে দেওয়া আছে আই এর মান, টি এর মান 8 ঘন্টা। আবার আবার সেটাকে সেকেন্ডে পরিণত করবা। তারপরে আমরা জানি, লিখবা আমরা জানি Q = IT। তারপরে আবার সবগুলোর মান এইখানে এখানে মান বসাবা। তারপরে এখানে গুণ করে অ্যান্সার বের করবে। এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা খাতায় করতে হবে, না হলে তোমার অ্যান্সার অনেক ছোট হয়ে যাবে। এবং অ্যান্সার অ্যান্সার অনেক ছোট হলে এটা মানে ভালো দেখায় না আর কি। সব পরীক্ষার খাতায় অ্যান্সার লেংদি করার ট্রাই করবা, এগুলো লিখে লিখে। ওকে, এগুলো অবশ্যই মাথায় রাখবা যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে। ম্যাথ তুমি পারো, ঠিক আছে, কিন্তু এখন এখন যদি তুমি ডিরেক্ট ম্যাথ করে দিয়ে আসো, ওইটা তো এই পরীক্ষার খাতার সিস্টেম না আসলে। So আমি এইখানে এখানে তো বোঝানোর সময় এটা ডিরেক্ট লিখতেছি, বাট পরীক্ষা খাতায় যেভাবে বললাম সেইভাবে লিখবা। ওকে, এখন আমার লেখার সময় আই হয়তো একবার কোথাও ছোট হাতের দিচ্ছি, একবার কোথাও বড় হাতের দিচ্ছি। এ- এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে ইচ্ছা এইভাবে লিখতে পারো। সো এটা হচ্ছে 1 × 10⁵ টি এর মান হচ্ছে 8 × 3600, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সো এটা আমাদের যেটা অ্যান্সার আসছিল 2.88 × 10⁻⁹। ওকে, এইখানে এত কুলম্ব। ওকে, এখন এইটাকে আমরা ফ্যারাডেতে নিয়ে যাব। 96,500 দ্বারা ভাগ করে 96,500। সো 2.88 × 10⁻⁹ ডিভাইড বাই 96,500। সো এটা আসে 29,844.559 ফ্যারাড। ওকে, এখন এইখানে খেয়াল করো। সো এখন বাকি প্রসিডিউরটা তো জানোই যে 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগে 1 মোল অ্যালুমিনিয়ামের জন্য। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখন আমাদের যত ফ্যারাডে বিদ্যুৎ আছে, এত 44.559, এত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। এটা কত হবে? 1/3
29,844.559। সো এটা 3 দ্বারা ভাগ, তাহলে এটা হয় 9,948.186 এত মোল। ওকে। সো এখন এইখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা বের করতে তো পারবোই। সো ডাব্লিউ হবে এত ইন্টু অ্যালুমিনিয়ামের আণবিক ভর। সো এটা হচ্ছে 27 অ্যালুমিনিয়ামের আণবিক ভর। তো এটা আসে 26,86,001.0363 সো এখন এটাকে এখানে তোমার কেজিতে নিয়ে গেছে। সো আমরা যদি এটাকে তুমি কেজিতে নিয়ে যাই তাহলে এটা 288.6 কেজি। এটা এই আমাদের বইয়ের অ্যান্সারের সাথে মিলে গেছে। সো এটাকে আমরা যদি 1,000 দ্বারা ভাগ করি 288.6 কেজি হবে। ওকে। আচ্ছা, এরপরে চট্টগ্রামের দত্ত জুয়েলার্স মেয়েদের জন্য চেইন তৈরি করে কম দামে ধাতুর তৈরি 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে গোল্ড লবণের অর্থাৎ অরাম 3+ তাকে অ্যানোড ব্যবহার করতে হয়। 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট যাবত চালনা করা হয়। প্রতি 10 গ্রাম গোল্ডের দাম 40,000 টাকা হলে প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়? ওকে। এখন এইখানে তোমার গোল্ডের পরিমাণটা প্রথমে বের করে নিতে হবে। আমরা যদি এটা যদি এখানে সলভ করি, এটা একদম শর্টকাটে সলভ করব, এগুলো এখন আশা করি বুঝবা। সো প্রথমে তুমি কিউ এর মানটা বের করে নাও। 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট, তাহলে 5 × 10 × 60, তাহলে তোমার এখানে কিউ এর মান আসে 3,000 কুলম। এখন এটাকে ডিরেক্ট ফ্যারাডেতে নিয়ে যাও, এটা আসবে 0.031 এত ফ্যারাড। ওকে। সো এটা যেহেতু এর এর চার্জ কত 3+, তাহলে এর 1 মোলের জন্য লাগবে 3 ফ্যারাড, তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ 1 মোল, 1 মোল অরামের জন্য। সো এখন আমাদের যত ফ্যারাডে বিদ্যুৎ আছে 0.031 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে হচ্ছে এর 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 1/3 × 0.031 এত ফ্যারাড। সো এটা ডিভাইড বাই 3, তাহলে এটা আসে 0.01036 এত মোল। আচ্ছা, এখানে তোমার ডান দিকে ফ্যারাড হবে না, এটা মোল হবে এখানে, যে এখানে ফ্যারাড দিছিলাম এটা হবে মোল। ওকে। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করে নেই। ডাব্লিউ তো মোল সংখ্যা পাইলাম, আর এর ভর দেওয়া 196.97, 196.97 দ্বারা এটা এটা গুণ করো, এটা আসে 2.0411 গ্রাম। ওকে। এখন তোমার 10 গ্রামের জন্য খরচ হয় 40,000, তাহলে এখন 2 গ্রামের জন্য কত খরচ হবে এটা তো পারবাই। তো 10 গ্রামের জন্য তোমার খরচ হচ্ছে কত? 40,000, 40,000 টাকা। তাহলে এখানে 2.0411 গ্রামের জন্য কত খরচ হবে এটা তো বের করতে পারবাই। ওকে। সো এটা আসবে কত? 40,000 ডিভাইড বাই 10 ইন্টু এইটা, 40,000 ডিভাইড বাই 10 ইন্টু এটা, এটা দিলে আসে 8,000। কি ব্যাপার, অ্যান্সার কি ভুল হইলো নাকি? 8,164 আসে, কিন্তু এদের 816 আসলো কেমনে? 10 গ্রামের জন্য 40,000 হলে আমাদের অ্যান্সার তো ঠিকই আছে। ও আচ্ছা, কম বা দামের তৈরি 10টি চেইনের উপর। আচ্ছা আচ্ছা, সরি সরি। এইখানে তোমার এই যে এইখানে একটা জিনিস তাহলে এখানে ভুল হয়েছে। এইখানে আমাদের যে কিউ এর মানটা এইটা তো প্রয়োগ করা হয়েছে 10টা চেইনের উপর, তাহলে একটা একটা চেইনের উপর তাহলে কি হবে? একটা চেইনের উপর হলে এইখানে 10 দ্বারা ভাগ হবে আসলে, এটা এই বুঝছো আশা করি। যে এইখানে তোমার এই প্রলেপটা দেওয়া হয় 10টা চেইনের উপর, তাহলে আমাদের যেটা কিউ এর মান আসছে এটা হচ্ছে 10টা চেইনের জন্য, তাহলে একটা চেইনের জন্য এটা 10 দ্বারা ভাগ হবে, এইখানেও এটা 10 দ্বারা ভাগ হবে। সো
তাহলে সবগুলো অ্যান্সারেই আমাদের এখানে মূলত 10 দ্বারা একটা করে ভাগ চলে আসবে। সো সেই ক্ষেত্রে ডাব্লিউ এর মানও এখানে 10 দ্বারা এখানে ভাগ হবে। সো আলটিমেটলি অ্যান্সার আসবে 816। এটা এখানে যে ভুলটা হয়েছে এটা আশা করি সংশোধন করে নিতে পারবা। 816.4 টাকা আসে একটা চেইনের জন্য। এই যে তুমি এখানে কিউ এর মানটা আমাদের চেঞ্জ করে নিতে হবে, কারণ এটা হচ্ছে তোমার 10টা চেইনের এর জন্য তো। সো এখানে একটা চেইনের জন্য নিবা, তারপরে বাকিগুলা সেম ভাবে ক্যালকুলেশন করবা, এখানে 816 টাকা আসবে। এটা আশা করি এই ম্যাথটা বুঝছো। আর এখন কারেন্ট চলে গেছে তো পুরা এইখানে কারেন্ট নাই এখন, ল্যাপটপে চার্জও কম, আর কারেন্ট না থাকার জন্য রুমের ভিতরে কিছু দেখাও যাইতেছে না। সো এটা এখানে থাক, কারেন্ট আসলে আমি এখন আরেক করে। আচ্ছা, এটা বলতে বলতে কারেন্ট চলে আসছে। সো আমি আমি ভাবছিলাম যে এটা এখানে আপাতত অফ থাকুক। সো আচ্ছা, এরপরে পড়াই যেহেতু চলে আসছে কারেন্ট। ওকে, সো এই ম্যাথটাই বুঝছো আশা করি। আচ্ছা, এর পরের গুলা সহজ। এর পরের গুলা তোমার হোমওয়ার্ক এখানে দিয়ে দেবো ম্যাক্সিমাম ম্যাথে। এটা সহজ, এটা সহজ, এই তিনটে হোমওয়ার্ক। এবং এগুলা কিন্তু দেখো বোর্ডে আসছে, এগুলো বোর্ডে আসছে মানে এগুলো বোর্ডে সৃজনশীল আসা কিন্তু খুবই সহজ সহজ ম্যাথ। ওকে, এখন সিলভার নাইট্রেট দ্রবণে এটাও সহজ। এক ধাতব সালফেট দ্রবণে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে এত গ্রাম ধাতু জমা হয়। ধাতুটির তুল্য ভর নির্ণয় করতে বলছে। এখন এটা আমরা কিভাবে বের করব? এখন এইটা আমরা কিভাবে বের করব? এটা তো ওই দিন তো এটা শিখেছিলাম, ওই সূত্রটা যদি মনে থাকে তাহলে এটা তো পারবা। আচ্ছা, আগে আমাদের আই দেওয়া 0.5 এম্পিয়ার, তারপরে 1 ঘন্টা, তাহলে টি এর মান হচ্ছে 3600 সেকেন্ড, ডাব্লিউ এর মান হচ্ছে 0.59 গ্রাম। ওকে, এখন হচ্ছে যে বলছে, তাহলে আমরা যেটা সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, তো এখানে সবগুলা মান এখানে বসায় দাও। জেড এর মান কত? আচ্ছা, আমরা তো জেড এর মানই তো আমাদের লাগবে। আই এর মান হচ্ছে 0.5, টি এর মান হচ্ছে 3600। ওকে, তাহলে জেড হচ্ছে এখানে এত, তাহলে 0.59 ডিভাইড বাই 0.5 ইন্টু 3600, 3.278 ইন্টু 10^4। সো জেড এর একক যেটা, এটা তো জানোই, গ্রাম পার কুলম। ওকে, সো আমরা তো ওই দিন এটা শিখছিলাম যে আমাদের জেড সমান হচ্ছে তুল্য ভর ডিভাইড বাই 96,500। তাহলে এইখানে আমাদের তুল্য ভর কি হবে? জেড ইন্টু 96,500। তো এটা আসে আমাদের 31.63 এত গ্রাম। সো খুবই সহজ ম্যাথ এগুলা। ওকে, এরপরে সিলভার নাইট্রেটে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে পার্থক্য, এটা বের করতে বলছে। আচ্ছা, এটা তো লিখে দেওয়া হয় নাই। রাসায়নিক তুল্যাঙ্ক ইজ ইকুয়াল টু জেড, মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 96,500।
ওকে, সো এইটা আমাদের মেইনলি তো এই তুল্য ভরই তো হয়ে গেল, কারণ এই তুল্য ভর সমান হচ্ছে জেড ইন্টু 96,500, তো এটা মনে রাখবা। তাহলে তো এখন এই ম্যাথটা সলভ করে সহজ। তো এখন আগে তুমি জেড এর মানটা বের করে নাও, তাহলে জেড হবে কত? জেড হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই আইটি হবে। ডাব্লিউ কত? 2.015 এত গ্রাম। আই এর মান হচ্ছে 3 এম্পিয়ার, 10 মিনিট, তাহলে 10 × 60। সো এখন জেড এর মান আসবে কত? 2.015, 3 × 10 × 60, তাহলে এটা আসে আমাদের 1.1192 10 × 3 এত গ্রাম পার কুলম। সো এটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অতএব রাসায়নিক, যেটা হবে রাসায়নিক তুল্যাঙ্ক, তো এটা হচ্ছে জেড ইন্টু 96,500 ইন্টু 96,500 দিলে এটা আসবে 108.0263। 108.0263। ওকে। আচ্ছা, এটা তো এটা বুঝছো। ওকে, এরপরে এরপরে কপার সালফেটের দ্রবণে 30 মিনিট এত প্রবাহিত করলে এত সহজ এগুলা। এরপরেরটা কপারের তুল্যাঙ্ক ভর। এখানে তোমার তুল্যাঙ্ক ভর মানে কিন্তু এখানে তুল্য ভর বের করতে বলছে। তো এগুলো আশা করি পারবা এখন। তারপরে একটি একযোজী ধাতব আয়ন এত বিদ্যুৎ পরিবহন করলে ওই ধাতুর 1 গ্রাম মোল কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে? এগুলো আবার কেমন? একটি একযোজী ধাতব আয়ন, একটি একযোজী ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে ওই ধাতুর 1 গ্রাম মোল আয়ন কি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে? ওকে, এটা যদি এমসিকিউ, এটা হবে তোমার একটি ধাতু বিদ্যুৎ পরিবহন করে কত? একটি ধাতু বিদ্যুৎ পরিবহন করে 1.6025 ইন্টু 10 × 19 কুলম্ব। ওকে, তাহলে 1 গ্রাম মোল এখানে বলতে এখানে বোঝাইছে হচ্ছে 1 মোল। তো একটা যদি এই পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, তাহলে 1 মোল কত করবে এর সাথে? অ্যাভোগাড্রো সংখ্যা গুণ। তো এটা দিলে এটা কত আসে? 1.6025 ইন্টু 10 × 19 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 0.023 ইন্টু 10⁻²3। এটা হচ্ছে কি হবে এখানে বইয়ের এই বইয়ের সাথে তো অ্যান্সার তো মিলে না। এটার অ্যান্সার আসে 965.56 এত কুলম্ব। এইটা হবে অ্যান্সার। এখানে তো বইয়েরটা ভুল আছে। ওকে, এরপরে আচ্ছা দাঁড়াও, এটা একটু শর্ট করে নেই। এইখানে 16 খ পর্যন্ত। ওকে, এখন এখানে খেয়াল করো, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ থেকে এত গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে? সো এই ম্যাথটা আমরা যদি সলভ করি, এইখানে ডাব্লিউ দেওয়া, জেড কত কুলম্ব বিদ্যুৎ।
তো এটা আসলে এইভাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি দিয়ে বের করা তো যাবে না, কারণ এখানে টি এর মান নাই। সো এটা আমাদের থিওরি দিয়েই বের করতে হবে। সো এটা একটু নিজে একটু চিন্তা করো যে এটা কিভাবে সলভ করা যায়, দেন আমি বলতেছি এটা। ওকে, সো এখন এখানে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে যে আমাদের ডাব্লিউ দেওয়া কত, 20 গ্রাম, এবং এটা কার ভর, এটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের ভর। Okay, তাহলে এখানে মোল সংখ্যা কত হবে? তো এখানে মোল সংখ্যা হবে 20 ডিভাইড বাই আণবিক ভর। আমরা জানি ক্যালসিয়ামের আণবিক ভর 40, সো এটা হচ্ছে 0.5 মোল। ওকে, সো কতগুলো বিদ্যুৎ প্রয়োজন হবে? So, এখন ক্যালসিয়ামের যোজনী কত? অবশ্যই 2, তাহলে ক্যালসিয়াম 2+, এইখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এটা হবে ক্যালসিয়াম। সো এইখানে স্পষ্টই বোঝা যাইতেছে যে 1 মোল ক্যালসিয়াম নিষ্কাশনের জন্য বিদ্যুৎ প্রয়োজন 2 ফ্যারাডে। তো বিদ্যুৎ প্রয়োজন, বিদ্যুৎ প্রয়োজন 2 ফ্যারাডে। তাহলে এখানে আমাদের আছে হচ্ছে 0.5 মোল। সো এর জন্য কত দরকার? 1 মোলের জন্য 2 ফ্যারাডে হলে 0.5 মোলের জন্য হবে 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। সো এটাই হচ্ছে অ্যান্সার, 96,500 কুলম্ব। ওকে, একটি সিলভার নাইট্রেট দ্রবণে, আচ্ছা এটা সহজ। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে 5 এম্পিয়ার এত কত পরিমাণ সিলভার এবং কয়টি সিলভার পরমাণু ক্যাথোডে সঞ্চিত হবে? ওকে, আচ্ছা, তো এর জন্য অবশ্যই কিন্তু সিলভারের ভর প্রস্তুত থাকতে হবে। যেমন আহ এর আগের ম্যাটটাতে সিলভারের ভর দেয়া আছে, কিন্তু এই ম্যাটটাতে দেওয়া নেই। এই ম্যাটটা যদি আসে তাহলে কিন্তু সিলভারের ভর অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। এখন আমরা একটা ম্যাথ সূত্র দিয়ে করি। সো জেড হচ্ছে তুল্য ভর ডিভাইড বাই 96,500। তো এটা সিলভার নাইট্রেট, এইখানে সিলভারের আমাদের আণবিক ভর হচ্ছে কত, 108। আর এইখানে তোমার, আমরা জানি তুল্য ভর সমান আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। তো এইখানে তোমার তুল্য সংখ্যা তো 1, এটা তো বোঝাই যাইতেছে। তাহলে এর তুল্য ভর হবে 108, তাহলে তুল্য ভর 108 ডিভাইড বাই 96,500, এটা হচ্ছে জেড এর মান। ওকে, ইন্টু আই, আই কত এখানে? আই হচ্ছে 5 এম্পিয়ার। আর এইখানে 10 মিনিট, 10 × 60। ওকে, সো এটা হচ্ছে 108 ডিভাইড বাই 96,500 ইন্টু 5 ইন্টু 10 × 60। তাহলে এটা হচ্ছে 3.3575। সো এটা মিলছে আমাদের ডাব্লিউ এর মানে। এখন বের করতে হবে কয়টা পরমাণু। সো কয়টা পরমাণু, এটা বের করার জন্য যেটা দরকার এটা অবশ্যই আগে থেকেই জানতে হবে। এখানে মোল সংখ্যা প্রথমে বের করব, তারপর মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পরমাণু সংখ্যাটা পেয়ে যাব। সো এটা হচ্ছে, সরি, মোল সংখ্যা আমরা যদি নেই, সো
হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। So, আমাদের মোট সংখ্যা হবে কত? 0.3575 ডিভাইড বাই 108। এটা আসে 6 ডিভাইড বাই একশো 93, এত মোল। ওকে, সো এখন এইখানে এই পরমাণুর সংখ্যা যদি আমরা বের করি, সো এটা হবে এটা ইন্টু অ্যাভোগাড্রো। সো এটা হচ্ছে 1.8724 ইন্টু 10^22। এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ। এটা সহজ। এটাও সেম ম্যাথ, এটা করবা। ওকে, এরপরে 16 ক পর্যন্ত ছিল। ওকে, এখন এর পরের ম্যাথ গুলো, কপার সালফেট 2 অ্যাম্পিয়ার, এগুলো সব সেম ম্যাথ, হোমওয়ার্ক করবা। সময় বের করতে বলছে, সহজ। সালফিউরিক অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণের মধ্যে দিয়ে এত এম্পিয়ার কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা এবং চাপে 600 মিলিলিটার গ্যাসের জন্য। এখন এইখানে খেয়াল করো, আদর্শ তাপমাত্রা এবং চাপে 600 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস জমা হবে। ওকে, সো এটা হচ্ছে যে, তো এখন এইখানে আমাদের যেটা সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, এত দ্রবণের মধ্যে আমাদের এখানে আই এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে বলছে, আর ডাব্লিউ এর মান দেয়া নাই। তো আমরা এখানে কিন্তু ডাব্লিউ এর মানটা বের করে নিতে পারি। ওকে, সো এইটা আমরা কিভাবে এখান থেকে বের করতে পারবো ডাব্লিউ এর মান? এখন যেহেতু বলতে যে আদর্শ তাপমাত্রা এবং চাপে, মানে এটা দ্বারা অবশ্যই এসটিপি নির্দেশ করে। ওকে, এখন এসটিপি তে এটা মোল সংখ্যা এখানে কত হবে? এখানে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা, এটা অবশ্যই 600 ডিভাইড বাই 22.4 লিটার, বাট এটাকে মিলিলিটারে নিয়ে যেতে গেলে 1000 দ্বারা গুণ। সো এটা হচ্ছে 600 ডিভাইড বাই 22.4 ইন্টু 1000। সো এটা আসে 3/112, এত মোল। ওকে, সো এত মোল আমাদের এখানে জমা হবে। সো এখন একটা জিনিস খেয়াল করে, এখানে টি এর মান জানতে চাইছে। ওকে, সো এর জন্য আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, এই সূত্রটা লাগবে, বাট এইখানে আমাদের জেড এর মানটা হচ্ছে অজানা। So, এখন আমরা জেড এর মান এখান থেকে কিভাবে বের করতে পারি? তো এখানে যেহেতু মোল সংখ্যা জানা, আমরা এখান থেকে আগে ডাব্লিউটা বের করে নিই। 2 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা এখান থেকে ডাব্লিউটা পেয়ে যাব, এটা হচ্ছে 0.0535 এত গ্রাম। সো আমরা এখানে এটা ইউজ করি।
আচ্ছা, জেড এখন এইখান থেকে আমরা কিভাবে বের করবো? জেড মানে আমরা জানি তুল্য ভর ডিভাইড বাই 96,500 ইন্টু আই এর মান কত দেওয়া, 2.5 এম্পিয়ার, ইন্টু আমাদের টি এর মান এখান থেকে বের করতে হবে। সো H2 বা হাইড্রোজেন এর ক্ষেত্রে তুল্য ভর 2 ডিভাইড বাই 2, এটা এটা হবে 1। এটা তো শেখানো হয়েছে এগুলা। সো এটা হচ্ছে 1 ডিভাইড বাই 96,500 ইন্টু 2.5 টি বাই 10। তাহলে এইখানে একবারে, এখানে তোমার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে সেকেন্ডে। সো সেকেন্ড থেকে একবারে যদি 60 দ্বারা তুমি ভাগ দাও, এটা আসবে 34.64, 64 না, 46, এত মিনিট। 34.46 এত মিনিট আসবে। সো এটা অ্যান্সার। ওকে, এগুলা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে, আচ্ছা প্লাটিনাম তড়িৎদ্বার কি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় আদর্শ তাপমাত্রা পৌঁছাবে। তো বিদ্যুতের শক্তি মাত্রা মানে আই এর মান বের করতে বলছে। এটা সেম ম্যাথ, এটা 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 তুমি ট্রাই করবা। প্রথমে ওই যে এসটিপি তে 22.4 দ্বারা ভাগ করে তোমার মূল সংখ্যা বের করে দিতে হবে, তারপর সেম ম্যাথ। ওকে, এসটিপি তে এতে কত কুলম্ব বিদ্যুৎ, এটাও সেম ম্যাথ, এটা করবা। এখানে এখানে কোন সূত্র হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি না? তো এখন এখানে তোমার আইটি এর মানটা তো বের করার দরকার নাই, তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ, এরকম একটা সূত্র কিন্তু শিখছিলাম, যে কিউ সমান আইটি, তাই আমরা লিখছি। তো তুমি এখান থেকে কিউ এর মান বের করবে, কারণ তোমার কিউ এর মানই তো এখানে জানতে চাইছে যে কত কুলম্ব বিদ্যুৎ এখানে প্রবাহিত করা হয়েছে। ওকে, এটা যদি দেখাই দিই, সো এটার মোল সংখ্যা হবে কত? মোল সংখ্যা হবে 500 ডিভাইড বাই 22,400। এত মোল সংখ্যা। এখন আমরা যদি এখান থেকে ডাব্লিউ বের করি, 500 ডিভাইড বাই 22,400 ইন্টু ডাব্লিউ হচ্ছে 0.0446, 0.446 এত গ্রাম। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। সো এটা হবে তুল্য ফর 1 ডিভাইড বাই 96,500 ইন্টু কিউ। তাহলে এখানে কিউ হচ্ছে ইন্টু 96,500, 4,308.03, 4,308.03 এতগুলো। ওকে, এগুলো সহজ ম্যাথ। ওকে, এখন এইটা এখানে খেয়াল করো। এসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে 10 এম্পিয়ার বিদ্যুৎ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে কত পরিমাণে পানি বিয়োজিত হবে, এসটিপি তে কত আয়রন হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে? ওকে, এখানে বলছে কত গ্রাম পানি বিয়োজিত হবে। আচ্ছা, তো আগে আমরা এটা বের করি যে এসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে এত মিনিট কত পরিমাণ পানি বিয়োজিত হবে। সো মানে তোমার ডাব্লিউ এর মান বের করতে বলছে যে আই টি। ওকে, তো এখন এইখানে 10 মিনিট, আই এর মান কত? এটা হচ্ছে 10 এম্পিয়ার
ইন্টু 3 মিনিট 13 সেকেন্ড, 3 মিনিট মানে 180, ইন্টু 13 কত হবে, সরি যোগ 13, 193। এখন এখানে জেড এর মানটা কিভাবে বের করবো? জেড এর মান হচ্ছে আমরা জানি তুল্য ভর ডিভাইড বাই 96,500। তো এটা কিন্তু তোমার হাইড্রোজেনের তুল্য ভর কিন্তু বের করতে বলে না, এখানে পানির টা বের করতে বলছে। সো আমাদের এখানে অবশ্যই পানির তুল্য ভর লাগবে। সো এখানে পানির ক্ষেত্রে এটা হবে, এম এর মান হচ্ছে 18, আর এটার তুল্য সংখ্যা আসবে 2। এটার তুল্য সংখ্যা আসবে 2। সো এটার তোমার তুল্য ভর হবে 18/2 মানে 9, 96,500। এটা হচ্ছে 10, এটা 193। সরি, ডাব্লিউ এর মান যদি এখান থেকে বের করি, 9 ডিভাইড বাই 96,500 ইন্টু 10, 93। সো এটা আসলে 9 ডিভাইড বাই 50 মানে 0.18 গ্রাম। সো এত গ্রাম পানি এখান থেকে বিয়োজিত হবে। সো এখন এসটিপি তে কত আয়তনের হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে? সো আমরা তো এটা জানি যে আমাদের পানির বিয়োজনের মাধ্যমেই তো মেইনলি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস আসবে। সো এটা আমরা জানি, এখানে যে তোমার যদি পানি বিয়োজিত হয়, সো পানির বিয়োজনের ফলে হাইড্রোজেন আছে, এটা তো এইভাবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এখন সমতা করার জন্য তুমি যদি এখানে 2 দাও, তাহলে এখানে 2 দেয়া লাগবে সমতা করার জন্য, কারণ আমাদের বাম দিকে অক্সিজেন একটা, আর তুমি ডান দিকে যে শুধুমাত্র ও তো লেখা যায় না, কারণ ও এখানে ও টু আকারে থাকে এগুলো। ওকে, সো এইটা 2 মোল থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 মোল, অক্সিজেন উৎপন্ন হয় 1 মোল। এটা আশা করি এটা বুঝছো, এটা আমাদের লাগবে। ওকে, সো এইখানে তোমার পানি হচ্ছে 0.18 গ্রাম। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে এন কত? এখানে তোমার পানির মোল সংখ্যা হবে 0.18 ডিভাইড বাই 18, 0.18 ডিভাইড বাই 0.01, 0.01। ওকে, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে 2 মোল পানি থেকে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 2 মোল, 2 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে 0.01 মোল পানি থেকে, তাহলে 0.01 মোল এখানে তো পানি থেকে, এটাও আসবে 0.01 মোলই আসবে। ওকে, সো এত মোল হাইড্রোজেন আমরা পাইলাম, বাট প্রশ্নে জিজ্ঞেস করছি এসটিপি তে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। সো এটা তো খুবই সহজ। সো এখন বলছি এসটিপি তে কত আয়তন। সো এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন যেহেতু 22.4 লিটার, সো এইখানে তোমার এসটিপি তে এর আয়তন কত হবে, হাইড্রোজেনের আয়তন? এসটিপি তে হাইড্রোজেনের আয়তন হবে মোল সংখ্যা ইন্টু 22.4, এগুলা আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এত লিটার, আচ্ছা এটা 0.01 হবে। তো এটা হচ্ছে 0.01, তাহলে 0.01 ইন্টু, এটা হচ্ছে 0.224 লিটার। ওকে, এটা বুঝছো আশা করি, খুবই সহজ। আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি অক্সিজেনের জন্য যদি বের করি, তাহলে 2 মোল, 2 মোল পানি থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় 1 মোল। তাহলে এখানে যে আছে 0.01 মোল পানি, এইখান থেকে আসবে 1/0.01,
ওটা লিখলাম। হ্যাঁ, ওটাই তো লিখছি। এটা হবে 1/0.0, 1/2 ইন্টু 1/2 ইন্টু 0.01, সো এটা হবে 0.005 বা 5 × 10⁻³ মোল অক্সিজেন। সো অতএব এটার আয়তন হবে কত? আয়তন হচ্ছে মোট সংখ্যা ইন্টু 22.4। তাহলে এটা আসবে 0.112 লিটার হবে। এটা হচ্ছে 0.112 লিটার। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা 100 সেকেন্ড। 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এসটিপিতে কত আয়তন? ওকে, এটা সেম ম্যাথ করবা। ওকে, একটি গোল্ড লবণের দ্রবণ থেকে এত গ্রাম গোল্ড মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ একই পরিমাণ তড়িৎ দ্বারা কপার সালফেটের দ্রবণে কপার অ্যানোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে 1.26 গ্রাম কপার দ্রবীভূত হয়। গোল্ড লবণটিতে গোল্ডের জারণ সংখ্যা নির্ধারণ করে। ওকে, সো একটা ম্যাথ ধরো, এটা আরেকটা আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে। Wait, তো একটু দাঁড়াও, এটা ঠিক করে নিই। এই প্রশ্নটা এই পড়ার পরে অনেক টাফ লাগতে পারে, বাট প্রশ্ন মোটামুটি সহজই আছে। যদি আগের এই সবগুলা ম্যাথ যদি বুঝে থাকো তাহলে এটাও পারবা আশা করি। ওকে, একটি গোল্ড দ্রবণের লবণ থেকে এত গ্রাম গোল্ড মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয়িত হবে, একই পরিমাণ তড়িৎ দ্বারা কপার সালফেটের দ্রবণে কপার অ্যানোড ব্যবহার করে এত তড়িৎ বিশ্লেষণ করলে গোল্ড লবণটিতে গোল্ডের জারণ সরি। ওকে, এখন আমাদের যেহেতু যে পরিমাণ তড়িৎ ব্যবহৃত হয় কপার সালফেটের দ্রবণ থেকে সো আমরা আগে কপার সালফেটের সম্পর্কটা ইউজ করে আমরা এখান থেকে কিউ এর মানটা বের করে নিই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ, যেহেতু আমাদের এখানে সরাসরি সময় অথবা এম্পিয়ার দিয়ে দেয় নাই, সো আমরা এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ সূত্রটাই ইউজ করব। ওকে, সো এখানে ডাব্লিউ এর মান হচ্ছে 1.26, আর জেড এর মান হচ্ছে তুল্য ভর ডিভাইড বাই 96,500। তো তোমার কপারের ভর তো 63, সো
এখানে যেহেতু এটা কপার সালফেট, সো এখানে এর +2, তার মানে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 63/2 হচ্ছে এটা তুল্য ভর। সো এটা আশা করি বুঝছো, 63/2 ডিভাইড বাই 96,500, এটা হচ্ছে জেড এর মান ইন্টু কিউ। ওকে, 63/2 ডিভাইড বাই 96,500, এটা আছে জেড এর মান, তাহলে কিউ হবে 1.26, তাহলে কিউ এর মান এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 3860 কুলম্ব। ওকে, তো এটা আসতেছে আমাদের, এটা আসতেছে আমাদের কিউ এর মান। এখন এখানে এখানে বলো, এই পরিমাণ বিদ্যুৎ, তাহলে তোমার কপার সালফেটের ক্ষেত্রে যেহেতু এই পরিমাণ বিদ্যুৎ লাগতেছে, তাহলে সেম পরিমাণ বিদ্যুৎ তো গোল্ডের ক্ষেত্রেও লাগবে। এটা তোমাদের প্রশ্নে বলেই দিছে যে গোল্ডকে মুক্ত করতে যে বিদ্যুৎ দরকার, ওই বিদ্যুৎ দ্বারা তোমার কপার সালফেটের রেটে মুক্ত হয়। তাহলে তোমার গোল্ড, এই যে গোল্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ কোনটা? গোল্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ হচ্ছে এইটাই তো, 3860 কুলম্ব। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের গোল্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ। এখন এখন যেহেতু জারণ সংখ্যা বের করতে বলছে, সো চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা বের করার একটা ম্যাথ অলরেডি আমরা করে আসছি, ওইটা আসলে মনে আছে, তাহলে এটাও পারবা। ওকে, তো এত গ্রাম গোল্ড মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ। ওকে, তাহলে গোল্ড বা অরামের জন্য, তাহলে এখানে কি হবে? কিউ এর মান হচ্ছে 3860 কুলম্ব, এবং ওর ডাব্লিউ এর মান দেওয়া 1.26 গ্রাম। ওকে, তো আমরা এটাকে যদি আমরা ফ্যারাডেতে নেই, এটা আসবে 3860 ডিভাইড বাই 96,500, এটা আসবে 1/25, এত ফ্যারাড আসে। ওকে, আমরা এটা এইভাবে রেখে দিলাম। তাহলে এখান থেকে এর আবার মূল সংখ্যা বের করো, 1.26 ডিভাইড বাই এর মূল, এটার কত, 197। সো এটা হচ্ছে এর মূল সংখ্যা। সো এটা কত আসে, 1.26 ডিভাইড বাই 197। তাহলে আচ্ছা, এটা এইভাবেই থাক, কারণ না হলে ভগ্নাংশটা অনেক বড় আসে। তো ম্যাথ গুলার অ্যাপ্রোচ আশা করি বুঝতে পারতেছে যে সবগুলা ম্যাথ কিভাবে করা লাগতেছে। ওকে, সো তাহলে এত মোল, এই যে এন মোল, এর এন মোলের জন্য এখানে বিদ্যুৎ লাগতেছে কিন্তু এই যে এইটা, তাহলে আমরা এখানে কিভাবে লিখবো যে 1.26 ডিভাইড বাই 197 মোল অরামের জন্য বা গোল্ডের জন্য বিদ্যুৎ লাগে 1.25 ফ্যারাডে। এখন আমাদের চার সংখ্যা বের করার জন্য কোনটা দরকার, এটা আশা করি এতক্ষণে বুঝতে পারছো। এক মোলের জন্য যত ফ্যারাডে বিদ্যুৎ লাগে ওইটাই তো তার জারণ সংখ্যা বা চার সংখ্যা। তাহলে এখানে এক মোলের জন্য, এখানে কত লাগবে, 1/25, এটা ডিভাইড বাই 1.26, 197। তো কি হবে এখানে, এটা কত আসলে, 3860 ডিভাইড বাই 96,500। এটা তো, তো ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও দেখি এখানে কোথায় অ্যান্সার। সো 1.26 ইন্টু 96,500 ইন্টু 2 ডিভাইড বাই 63।
হ্যাঁ, এটা তো 3860 তো আসে। ওকে, তাহলে সমপরিমাণ। আচ্ছা সরি, আমি তো এতক্ষণ এই ভুল এই ভুলটাই লিখলাম। তো দাঁড়াও, এখানে এখানে যে ভুলটা হয়েছে এটা হচ্ছে যে আমি এখানে গোল্ডের জন্য এখানে কপারের ঘরটাই লিখে রাখছি। ধুর, কত ভালো লাগে। এইখানে এখানে এখানে তোমার গোল্ডের জন্য ভর হচ্ছে এই যে এটা 2.6267। সরি, এখানে তো এতক্ষণ ধরে তো এটা একটু ভুলই করলাম। সে এত গ্রাম, তাহলে এইখানে সবকিছুই চেঞ্জ হবে। 2.6267 এত মোল। তাহলে এখানে সব জায়গায় এটা চেঞ্জ হবে 1.26 এর জায়গায়। এটা হচ্ছে 2.6267। হ্যাঁ, এখন কিন্তু আশা করি 1/25 ডিভাইড বাই 2.6267 ডিভাইড বাই 197। হ্যাঁ, এখন এটা আসবে 2.999 ফ্যারাড। তাহলে এটা প্রায় আমাদের অলমোস্ট 3 ফ্যারাড। সো যেহেতু এক মোল এক মোল আমাদের পরমাণু নিষ্কাশন করার জন্য 3 ফ্যারাডের বিদ্যুৎ প্রয়োজন। সো এটা চার্জ বা এর জারণ সংখ্যা যে 3 হবে, এটা আসলে বুঝছো। সো এটা জারণ সংখ্যা হচ্ছে 3। সো জারণ সংখ্যা বের করতে বললে আমরা অলরেডি দুইটা ম্যাথ করলাম। জারণ সংখ্যা বের করার এগুলো কিভাবে বের করা লাগে এটা আসলে বুঝছো। এই যে এটা সেম ম্যাথ করবো, এটা করবো এরপরেরটা। 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফ্রাস আয়ন এবং কত গ্রাম ফেরিক আয়ন। ওকে, এখন আমরা যদি এটা সলভ করি, এটা খেয়াল করো। ফেরাস মানে Fe2+। তো 1 মোল Fe2+ এর জন্য যে 1 মোল Fe2+, তাহলে ফেরাস আয়নের জন্য বিদ্যুৎ লাগবে কত? 2 ফ্যারাড। এটা তো বুঝাই যাইতেছে। তাহলে এখন আমরা যদি 1 ফ্যারাডে বিদ্যুৎ যদি পরিচালনা করি, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ থেকে আমাদের ফেরাস আয়ন আসবে। 1 ফ্যারাডে বিদ্যুৎ থেকে আমাদের ফেরাস আয়ন আসবে। যেহেতু 2 ফ্যারাডে দিলে 1 মোল, তাহলে 1 ফ্যারাডে দিলে কত হবে? হাফ মোল হবে অবশ্যই। ওকে, তাহলে এত মোল, অতএব তাহলে ডাব্লু কি কি হবে এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 56, তাহলে এটা হবে 28 গ্রাম। এটা তো এটা বুঝছো। আর Fe3+ এর ক্ষেত্রে 3 ফ্যারাডে দিলে উৎপন্ন হবে 1 মোল। এটা তো বুঝছো। তাহলে 1 ফ্যারাডে দিলে আসবে 1/3 এত মোল। এইখান থেকে ডাব্লু বের করো, 1/3 ইন্টু 56। 56 ডিভাইড বাই 3, তাহলে এটা হবে 18.67 এত গ্রাম। 1 মোল একটা ডাইক্রোমেট আয়নকে ক্রোমিয়াম আয়নে পরিণত করতে আসে, এটা তুমি নিজে বের করার ট্রাই করিও তো। এটা সহজ কিন্তু, এটা তুমি নিজে করার চেষ্টা করবা এটা। ওকে, আচ্ছা দাঁড়াও এটা। ওকে, এখন এখানে খেয়াল করো, CrO3 অম্লীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে নিম্ন মতে ক্রোমিয়াম হয়। এক্ষেত্রে 12 এম্পিয়ার তড়িৎ কত সেকেন্ড যাবত চালনা করলে 15 গ্রাম তড়িৎ এটা উত্তর। ওকে, সো এইখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান আছে আমরা রিয়েকশনটা লিখে নিই। এখানে তোমার কি
টি বের করতে বলছে, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। ওকে। সো এখানে জেড কি হবে? জেড হবে তুল্য ভর ডিভাইড বাই 96,500। সো তুল্য ভর, এখন এইখানে তোমার তুল্য ভর যেটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য 52। আচ্ছা, এখন তো এখানে সমতা করাই সম্ভবত আছে। এইখানে খেয়াল করো। সো এইখানে তুমি চাইলে প্রথমে এইটার, তুমি চাইলে এইটার জন্য বের করতে পারো। এখন যেহেতু তোমার ক্রোমিয়াম বের করতে বলছে, সো তুমি যদি ক্রোমিয়ামের এই তুল্যভর এইখানে বের করতে চাও 52, বাট আমাদের নর্মালি এইখানে তোমার ক্রোমিয়ামের কিন্তু হয় ক্রোমিয়াম 3+। তার মানে যে এখানে তুল্য সংখ্যা 3 ইউজ করবা সেটা না। এইখানে তোমার বিক্রিয়ায় যতটা ইলেকট্রন এখানে ইউজ হয়েছে, সো ওইটা হবে তার তুল্য সংখ্যা। So, এটা হবে ডিভাইড বাই 6। সেটা হচ্ছে 52 ডিভাইড বাই 6 দিলে আসবে 8.67। সো 8.67 ডিভাইড বাই 96,500 ইন্টু আই হচ্ছে 12.5 এম্পিয়ার। এরপরে টি এর মান বের করতে বলছে। আচ্ছা, এখানে ডাব্লিউ কত দেবো? ডাব্লিউ হচ্ছে 15 গ্রাম। সো এইখান থেকে টি এর মান আসবে 15 ইন্টু 96,500 ডিভাইড বাই 8.67 ডিভাইড বাই 12.5। সো এটা আসে টি এর মান 13,356.4। এত সেকেন্ড আসে। সো এটা অ্যান্সার। 0.5 লিটার আয়তনের 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে এত এমপিএ চালনা করলে চালনা করালে তড়িৎ বিশ্লেষণের পরে ওই দ্রবণের ঘনমাত্রা কত? হ্যাঁ, এই যে এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য অনেক। ওকে, এখন এই টাইপের ম্যাথ করার জন্য আগে আগে আমাদের ডাব্লিউ এর মানটা বের করে নিতে হবে। ওকে, তো এখন এইখানে এত ওই দ্রবণের ঘনমাত্রা কত? নিকেল নাইট্রেট। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি নিকেল নাইট্রেটটাকে যদি আমরা কমাই, তাহলে এইখান থেকে নিকেল 2+ আর নাইট্রেট। এখন এখন এইখানে এখানে কি হবে খেয়াল করো, এটার 1 মোল সমান হচ্ছে নিকেলের 1 মোল। কারণ আমাদের নাইট্রেট নিয়ে তো কাজ নেই, আমরা এখানে তোমার নিকেলের পরিমাণ বের করবো। এবং এইখানে খেয়াল করো, এর 1 মোল সমান যেহেতু এর 1 মোল, এবং এরা কিন্তু একটা পাত্রের মধ্যে আছে, যে এখানে তোমার এই পাত্রের মধ্যে তুমি নিকেল নাইট্রেট অ্যাড করছো, তাহলে এখান থেকে নিকেল নাইট্রেট এইখানে তোমার বিয়োজিত হয়ে ওকে, সো এখানে তোমার নিকেল বিয়োজিত হয়ে অথবা তড়িৎ বিশ্লেষিত হয়ে নিকেল আয়ন এবং নাইট্রেট আয়ন উৎপন্ন করছে। সো আমরা জানি যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইন্টু আয়তন। এই সূত্রটা আশা করি জানা আছে। সো এরা যেহেতু সেম পাত্রের মধ্যেই যেহেতু আছে, সো অতএব দুইটার আয়তন সমান, মানে ভি সমান। এখন ভি যদি সমান হয়, এন তো নিকেল নাইট্রেটেরও যা, তো নিকেল এর ক্ষেত্রেও তাই। সো এন তো
তাদের দুইজনের সমান, তাহলে ভি যদি তোমার সমান হয় তাহলে এসও অবশ্যই সমান হবে। সো এইটার 1 মোলার মানে হচ্ছে এইটার 1 মোলার, এই জিনিসটা আশা করি একটু বুঝছো। ওকে, তাহলে এখন দ্রবণের মধ্যে নিকেল নাইট্রেটের ঘনমাত্রা যা, নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা কিন্তু তাই, এবং বিক্রিয়ার শেষে নিকেল 2 প্লাস এর ঘনমাত্রা যা হবে, এর দ্রবণের ঘনমাত্রা তাই হবে। So আমরা এখানে নিকেল ধরে কাজটা করব। ওকে, সো 0.5 লিটার আয়তনের 2 মোলার এত। আচ্ছা, তো তোমার প্রাথমিক অবস্থায় ভরটা বের করো। তাহলে তোমার প্রাথমিক অবস্থায় নিকেল 2 প্লাস এর ভরটা এখানে বের করে নাও। আচ্ছা, আমরা যদি ভর বের করতে যাই আমাদের তার আগে মোল সংখ্যাটা জানতে হবে, কারণ আমাদের এখানে আয়তন দেওয়া ইনটু আমরা যদি ঘনমাত্রা দিই 2 মোলার, তাহলে এটা হবে 1 মোল। তো এখানে ডাব্লিউ কত হচ্ছে, ডাব্লিউ হচ্ছে এন ইনটু আণবিক ভর, এন হচ্ছে 1 আর আণবিক ভর কত, 58.7। তাহলে এখানে হচ্ছে 58.7 গ্রামই নিকেল প্রাথমিক অবস্থায় ছিল। এরপরে আমরা এইখানে বিদ্যুৎ প্রবাহিত এখানে করছি, তার ফলে নিকেলটা গিয়ে আমাদের অবশ্যই ক্যাথোডে জমা হবে, কারণ নিকেল যদি এখানে তোমার ধনাত্মক থাকবে এটা গিয়ে এটা গিয়ে আমাদের ক্যাথোডে জমা হবে। সো এখন এটা জমাকৃত নিকেলের ভরটা আমরা বের করব, জমাকৃত নিকেলের ভর। ওকে, ওকে, সো এখন এখানে জমাকৃত নিকেলের ভর এটা আমরা কিভাবে বের করতে পারবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি দিয়ে, অথবা আমাদের ঐকিক নিয়মের যেগুলো নিয়ম আছে তুমি ওইটা দিয়েও বের করতে পারো। সো নিকেলের ক্ষেত্রে এর তুল্য ভর হবে 58.7, এটা ডিভাইড বাই 2, কারণ এটার এখানে তোমার তুল্য সংখ্যা আছে 2। এটা বুঝছো আশা করি। ওকে, সো এটা যদি এর তুল্য ভর ডিভাইড বাই 96,500, এটা হবে জেড এর মান, ইন্টু আই এর মান হচ্ছে এখানে কত দেওয়া, 3.7, 6 ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 6 ইন্টু 3600। ওকে, সো একটা একটা করে হিসাব করি, ডিভাইড বাই 96,500 ইন্টু 3.7 ইন্টু 6 ইন্টু 3600। ওকে, সো তাহলে এখানে আসতেছে 24.307 এত গ্রাম। তাহলে এত গ্রাম তোমার শুরুতে আমাদের দ্রবণের মধ্যে 58.7 গ্রাম নিকেল ছিল, তারপরে বিদ্যুৎ চালনা করার ফলে নিকেল 2 প্লাস আয়নটা আমাদের ক্যাথোডে গিয়ে জমা হয়েছে, তাহলে তোমার ক্যাথোডে 24 গ্রাম নিকেল যে চলে গেল, তাহলে আমার দ্রবণের মধ্যে বাকিটুকু থাকবে। তাহলে দ্রবণে অবশিষ্ট নিকেলের ভর, এটা কত, 58.7 মাইনাস এটা, তাহলে এটা হচ্ছে 34.392 এত গ্রাম। এখন এটা আমাদের কেন দরকার, কারণ এটা দিয়েই আমরা এখন হচ্ছে যে দ্রবণের এই ঘনমাত্রাটা বের করতে পারবো। ওকে, সো আমি এখন এগুলো এখানে মুছে দেই। ওকে, সো পরিবর্তিত এই ঘনমাত্রা আমরা যদি বের করি,
তাহলে ডাব্লিউ হচ্ছে 34.392। আচ্ছা, আমরা এটাকে ডাব্লিউ, ওকে, সো এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান। বাট ধ্রুবণের এইখানে আমাদের আয়তন তো চেঞ্জ হয় নাই। ভি কত? ভি হচ্ছে এইখানে 0.5 লিটারই আছে। ওকে। আর এখন তুমি এখান থেকে মূল সংখ্যাটা আবার বের করো, এন ড্যাশ 34.392 ডিভাইড বাই আণবিক ভর 58.7। ম্যাথ আশা করি বুঝতেছো। 58.7 এটা আসতেছে 0.5859 এত মোল। তো আমাদের মূল সংখ্যা এখানে লাগবে কেন? কারণ আমরা এই সূত্রটা ইউজ করবো, এন ড্যাশ ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। আচ্ছা, এখানে ভি তো চেঞ্জ হয় নাই, এস ড্যাশ। আমরা নতুন ঘনমাত্রাটা বের করব, তাহলে এস ড্যাশ কি হবে? এন ড্যাশ ডিভাইড বাই ভি। তাহলে এন ড্যাশ ডিভাইড বাই ভি হচ্ছে 0.5 লিটার। তাহলে এইখান থেকে আসতেছে তোমার নতুন এই যে যে ঘনমাত্রা, এটা আসবে 1.17, 1.17 এত মোলার। সো এইটা হচ্ছে কিন্তু তোমার পরিবর্তিত, মানে তোমার দ্রবণে অবশিষ্ট, এটা হচ্ছে দ্রবণে অবশিষ্ট নিকেল 2 প্লাসের ঘনমাত্রা। সো আমরা তো বিক্রিয়া থেকে তো দেখছি যে নিকেল 2 প্লাসের ঘনমাত্রা যা হবে দ্রবণের ঘনমাত্রা তাই হবে। তাহলে আমাদের পরিবর্তিত যে দ্রবণের ঘনমাত্রা ওইটাও কত হবে? 1.172 হবে। সো এরপর এটা লিখে দিবে যে দ্রবণের ঘনমাত্রা 1.172। এই ম্যাথটা আশা করি বুঝছো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করে। 20 টন, 1 টন সমান মেবি 1000। আছে, এখানে তো দেয়াই আছে। দৈনিক, যদি দৈনিক সময় 30,000 সেকেন্ড কার্যকাল হয়, তবে এতে দৈনিক কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত শক্তির প্রয়োজন হবে? আচ্ছা, এটা একটু চিন্তা করে সলভ করার ট্রাই করবা, কারণ কিছু ম্যাথ নিচে করার দরকার আছে। সবগুলা করে দিলে তো হলো না। আচ্ছা, এটা চার্জ বের করতে বলছে। এর আগে আমরা অনেকবারই এই টাইপের ম্যাথ করছি, এটা করবা। আচ্ছা, ওকে। এরপরটা খেয়াল করো, সিলভার নাইট্রেট এবং কপার নাইট্রেট দুটি পৃথক দ্রবণকে সিরিজে সংযুক্ত করে তাদের মধ্যে দিয়ে এ সময় দ্বিতীয় দ্রবণ থেকে 0 পয়েন্ট এত প্রথম দ্রবণ থেকে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে? ওকে, সো এইটা হচ্ছে তোমার আহ এই কপার নাইট্রেটটা ইউজ করে প্রথমে কিউ এর মানটা বের করে নিবা, তারপর ওইটা দিয়ে আবার এই প্রথমটার জন্য বের করবে। সো কপার নাইট্রেটের ক্ষেত্রে, কপার নাইট্রেটের ক্ষেত্রে এইখানে তোমার যেহেতু পয়েন্ট, এটা, হ্যাঁ, তোমার দ্বিতীয় দ্রবণ তো হচ্ছে কপার নাইট্রেট, তাহলে এটা যেহেতু 0.705 গ্রাম উৎপন্ন হয়েছে, তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। সো ডাব্লিউ দেওয়া। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে আমাদের জেড লাগবে। সো এইখানে যেহেতু তোমার কপার, সো এটা হচ্ছে 63.5। আচ্ছা, এর আগে মেবি আমরা একটা ম্যাথ করছিলাম যে এখানে কপার 63 দেওয়া ছিল। এখন যদি কপার 63 দেওয়া থাকে প্রশ্নে, তাহলে 63 ধরেই করবা। আর আর যদি প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে অবশ্যই 63.5 ধরেই সব ম্যাথ করতে হবে। এটা মাস্ট, এটা মনে রাখবে কিন্তু।
প্রশ্নে যদি উল্লেখ করে দেয়াই থাকে 63, যেমন এর আগে একটা ম্যাথ ছিল সম্ভবত, ওইটা এই যেটা দেয়া আছে সেইটাই। ওকে, সো এইখানে তোমার তুল্য সংখ্যা 2 হবে, এটা তো বোঝাই এই যাইতেছে। তাহলে 63.5 ডিভাইড বাই যে তুল্য সংখ্যা, এটা হচ্ছে তার তুল্য ভর, ডিভাইড বাই 96,500, তাহলে এটা হচ্ছে তার জেড এর মান ইন্টু কিউ। ওকে, এখন যদি এখান থেকে কিউ বের করো, 0.705 ইন্টু 96,500 ইন্টু 2 ডিভাইড বাই 63.5, তাহলে এটা হচ্ছে 2142.755। এত কুলম্ব, 2142.755 এত কুলম্ব আসে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কপার কপার নাইট্রেটের জন্য লাগে। এখন যেহেতু এরা সিরিজে সংযুক্ত, সো সিরিজে সংযুক্ত হলে তো বুঝোই যে এরকম দুইটা রোধ যদি আমাদের সিরিজে সংযুক্ত হয়, তাহলে এর মধ্য দিয়েও যে পরিমাণ কারেন্ট যাবে, যদি I1, এর মধ্যে দিয়েও সেম পরিমাণে কারেন্ট যাবে। তাহলে যেহেতু এই দুইটা দ্রবণ সিরিজে সংযুক্ত, তাহলে আমাদের দুইটার মধ্যে সম পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই জিনিসটা আশা করি বুঝছো। তাহলে এই সমপরিমাণ কুলম্বই আমাদের সিলভার নাইট্রেট দ্রবণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এখন সিলভার নাইট্রেটের জন্য। তো এইখানেও তোমার কিউ এর মান হচ্ছে 2142.755 কুলম্ব। তো এখন এইখানে আমাদের ডাব্লিউ এর মানটা বের করতে হবে, জেড ইন্টু কিউ। আচ্ছা, এটা ডাব্লিউ ড্যাশ দাও। ওকে, সো সিলভারের জন্য যেহেতু সিলভার নাইট্রেট, এইখানে তো বোঝাই যাইতেছে এইটার যোজনী এক, মানে এটার এই তুল্য সংখ্যা এক। সো এটা হবে তোমার আণবিক ভর 108 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 96,500 ইন্টু এখানে কিউ এর মান তো আছে। তাহলে এটা তুমি যদি বের করো 108 ডিভাইড বাই 96,500, তাহলে এটা আসে 2.398, 2.398 গ্রাম সিলভার জমা হবে। ম্যাথটা সহজ, এটা বুঝছো আশা করি। এখন বলছে এম ড্যাশ সালফেট এবং এম ডাবল ডাবল ড্যাশ সালফেট। আচ্ছা, এটা এটা পারবা আশা করি। এটা হচ্ছে তুমি দুইটা ডাব্লিউ এর মান বের করে দেখাবা, তারপরে এইখানে দেখাবা যে যেহেতু তাদের যোজনী, মানে এই অ্যাকচুয়ালি যোজনী না, এদের যেহেতু ভরের যেহেতু পার্থক্য আছে, অতএব তুল্য ভরের মধ্যেও এদের পার্থক্য হবে। এবং তুল্য ভরের মধ্যে, না, এদের এই তুল্য ভরের কি পার্থক্য হবে? হ্যাঁ, হবে তো। এদের তুল্য ভরের এই পার্থক্য হবে, কারণ আমরা জানি তো তোমার এই তুল্য ভর সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। এখন দুইটারই কিন্তু তুল্য সংখ্যা সেম হবে, এইটা আশা করি বুঝছো যে এখানে দুইটারই তুল্য সংখ্যা সেম হবে, কারণ এম সালফেট, এম ড্যাশ সালফেট, এইখানে এদের দুইটারই যোজনী কত করে? 2 করে, যেহেতু এরা সালফেটের সাথে আছে। তো দুইটারই তোমার তুল্য সংখ্যা কিন্তু সেম, কিন্তু আণবিক ভরের পার্থক্যের কারণে তুল্য ভরের পার্থক্য হবে। এবং তুল্য ভরের পার্থক্য হওয়ার জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভিন্নতা হবে, এই জন্য ডাব্লিউ এরও ভিন্নতা হবে। এটা আশা করি বুঝছো। ওকে, কারণ আমাদের ডাব্লিউ এর সাথে জেড এর একটা সরাসরি সম্পর্ক আছে, সমানুপাতিক। ওকে, সো এখন এটা আশা করি লিখে দিতে পারবা, এটা সহজ। আচ্ছা, এর পরেরটা এখানে, এখানে দেখো, একটি ধাতব তারে এত
আচ্ছা, 1 এম্পিয়ার বিদ্যুৎ, সো আই এর মান হচ্ছে 1 এম্পিয়ার। একটি ধাতব তারে 1 এম্পিয়ার, সো এখানে তোমার টি এর মান দেওয়া 1 সেকেন্ড। তো কিউ আমরা জানি আই ইন্টু টি, তার মানে এখানে হচ্ছে 1 ইন্টু 1। তার মানে এটা হচ্ছে 1 কুলম্ব। ওকে, একটি বিন্দুর মধ্যে দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে? তো এটা তো সহজ। আমরা জানি যে এখন এখানে সংখ্যা যেহেতু বের করতে বলছে, সো 96,500 কুলম্ব চার্জ হচ্ছে 1 মোল ইলেকট্রনের। তাহলে 1 কুলম্ব চার্জ হবে কার? 1 কুলম্ব চার্জ হবে, 1 কুলম্ব চার্জ হবে 1/96,500 মোল ইলেকট্রনের। So, এখন এইখান থেকে মূল সংখ্যা থেকে আহ, এখন সংখ্যাটা বের করতে পারবা। এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা গুণ দিলেই এটা চলে আসবে। ওকে, সো এটা আসলে 6.24 ইন্টু 10⁻18। কি? না তো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এইটা তো পারবা, এটা থাকবে হোমওয়ার্ক। ওকে, সো যেগুলো ম্যাথ করাইলাম আর যেগুলো হোমওয়ার্ক ছিল, তো যেগুলো টাফ টাফ ম্যাথ ওগুলো করাই দিছি, আর যেগুলো হোমওয়ার্ক ওগুলো সহজ। সো এগুলো অবশ্যই, এগুলো আজকের মধ্যে শেষ করবা এবং এগুলা প্র্যাকটিস করে রাখবা সব ম্যাথ। সো আজকে এই পর্যন্ত থাক।